এ বিষয়ে জানতে আঙ্কারা থেকে যুক্ত হয়েছেন সাবেক তুর্কি কূটনীতিক ডক্টর জামাল সাঙ্গু। স্যার, এশিয়া ওয়ান নিউজে আপনাকে স্বাগতম। মার্কো রুবিওর মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার বর্তমান অবস্থা সম্পর্কে কি ইঙ্গিত দেয়? সবাইকে সুপ্রভাত এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আসলে এই বিষয়ে বলতে গেলে আমি মনে করি যে মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখনও ইরানের দীর্ঘমেয়াদী পারমাণবিক উদ্দেশ্য নিয়ে সতর্ক এবং গভীরভাবে সন্দিহান, যদিও কূটনৈতিক চ্যানেলগুলো এখনও খোলা রয়েছে। তার বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একটি বৃহত্তর বিতর্ককে প্রতিফলিত করে, যেখানে কিছু নীতি নির্ধারক চলমান আলোচনাকে সমর্থন করেন, আবার অন্যরা আশঙ্কা করেন যে ইরান মূলত সময় কেনার বা আন্তর্জাতিক চাপ কমানোর জন্য কূটনীতি ব্যবহার করতে পারে। একই সময়ে এমন মন্তব্যগুলো দেখায় যে আলোচনা এখনও সক্রিয় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সংবেদনশীল কূটনৈতিক প্রক্রিয়ায় জনসমক্ষে বার্তা দেওয়া প্রায়ই খুব সতর্কভাবে নির্ধারিত হয়। শক্তিশালী জনসমক্ষে দেওয়া বক্তব্য শুধু তেহরানের জন্য নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শ্রোতা, আঞ্চলিক মিত্র এবং অবশ্যই কংগ্রেসের জন্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। একটি আরও ব্যাপক এবং বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার করলে রুবিওর এই মন্তব্যগুলো স্পষ্টভাবে এই বিষয়টিকেই ফুটিয়ে তোলে যে চরম উত্তেজনা ও গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও কোনো পক্ষই পুরোপুরিভাবে কূটনীতি পরিত্যাগ করতে আজ পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুত বা ইচ্ছুক বলে মনে হচ্ছে না। কঠিন সময়ে রাজনৈতিক টানাপোড়েন এবং শক্তিশালী জনসমক্ষে বক্তব্যের মধ্যেও চলমান আলোচনা দেখায় যে সব পক্ষই এখনো সংলাপকে সংঘাতের চেয়ে উত্তম বলে মনে করে। তাহলে চলমান আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কি কি মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আমরা সবাই উন্মুক্ত সূত্র থেকে জানি, আলোচনার কেন্দ্রীয় বিষয়গুলো এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ঘিরেই আবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে সার্বভৌমত্ব, জাতীয় অখণ্ডতা এবং আন্তর্জাতিক চুক্তির অধীনে আইনি অধিকার হিসাবে উপস্থাপন করে। ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি, যার মধ্যে সমৃদ্ধকরণ কার্যক্রমও রয়েছে, তা অনুসরণের অধিকারেও জোর দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা চায় এমন নিশ্চয়তা যাতে ইরানের কর্মসূচি অস্ত্রীকরণের দিকে অগ্রসর না হয়। আরেকটি বড় বিষয় হলো যাচাই প্রক্রিয়া। আন্তর্জাতিক পক্ষগুলো আরও শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা এবং পরিদর্শকদের জন্য বিস্তৃত প্রবেশাধিকার চায়, যাতে স্বচ্ছতা ও চুক্তি মানা নিশ্চিত হয়। এর বিনিময়ে তেহরান অর্থনৈতিকভাবে বাস্তব স্বস্তি চায়। এর মধ্যে রয়েছে এমন নিষেধাজ্ঞা শিথিল করা যা তাদের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। আলোচনাগুলো পরোক্ষভাবে বৃহত্তর আঞ্চলিক গতিশীলতার সঙ্গেও যুক্ত, যার মধ্যে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা, প্রক্সি গোষ্ঠীগুলোর জড়িত থাকা সংঘাত এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়েছে। আসলে শেষ পর্যন্ত এই আলোচনাগুলো শুধু পারমাণবিক প্রযুক্তি নিয়ে নয়, বরং আস্থা, নিরাপত্তা এবং অঞ্চলের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়েও। উপসাগরীয় দেশ ও আঞ্চলিক পক্ষগুলো এই আলোচনার অগ্রগতিতে কি প্রভাব ফেলছে? হ্যাঁ, আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো, আলোচনাকে ঘিরে কূটনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মতো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর প্রত্যেকেই আন্তরিকভাবে কামনা করে যাতে করে কোনোভাবেই কোনো বড় ধরনের আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি না ঘটে, কারণ এতে জ্বালানি বাজার, বাণিজ্য পথ এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কিছু আঞ্চলিক রাষ্ট্র নীরব কূটনীতি ও আস্থা গড়ে তোলার উদ্যোগকে সমর্থন করে, আবার অন্যরা ইরানের আঞ্চলিক প্রভাব ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। ওমান ও কাতার, বিশেষ করে আমরা ইতিমধ্যেই দেখেছি, ঐতিহ্যগতভাবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তুরস্ক ও পাকিস্তানেও কূটনৈতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সমর্থন করে এবং তারা সংঘাতের চেয়ে সংলাপকে বেশি গুরুত্ব দেয়। আঞ্চলিক শক্তিগুলো বোঝে ইরানকে ঘিরে কোনো সামরিক উত্তেজনা হলে তার প্রভাব শুধু উপসাগরীয় দেশগুলোতেই নয়, আরও অনেক দূর পর্যন্ত পড়বে। এই আলোচনার ভবিষ্যৎ শুধু তেহরান ও ওয়াশিংটনের দ্বারাই এককভাবে নির্ধারিত হবে না, বরং আরও বিস্তৃত আঞ্চলিক শক্তি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো যারা ক্রমশ ভঙ্গুর হয়ে পড়া এই ভূ রাজনৈতিক পরিবেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে চায়, তারাও এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে ট্রাম্প ও রুবিওর ভিন্ন ভিন্ন প্রকাশ্য বক্তব্য আমাদের কূটনৈতিক আলোচনার উপর কি প্রভাব ফেলে তা কিভাবে বোঝা যায়? রাজনৈতিক নেতাদের বিভিন্ন প্রকাশ্য বক্তব্য প্রায়ই অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও আলোচনার কৌশল দুটোই প্রতিফলিত করে। প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা ও বক্তব্য অনেক সময় অনিশ্চয়তা ও চাপের কৌশলকে গুরুত্ব দিয়েছে, যা আমরা সবাই ইতিমধ্যে দেখেছি, অনুভব করেছি। অন্যদিকে মার্কো রুবিওর মতো ব্যক্তিত্বরা আরও কঠোর, নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন, যা মূলত দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শ্রোতা ও আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করার জন্য তৈরি। কূটনীতিতে আমরা সবাই জানি মিশ্র বার্তা কখনো কখনো চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও তৈরি করতে পারে। একদিকে এটি আলোচনাকে জটিল করে তুলতে পারে, কারণ এতে ওয়াশিংটনের প্রকৃত অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অন্যদিকে আলোচকরা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে কৌশলগত অস্পষ্টতা বজায় রাখেন, যাতে দর কষাকষিতে বাড়তি সুবিধা পাওয়া যায় বা রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা নমনীয়তা সংরক্ষণ করা সম্ভব। তবে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ধারাবাহিক প্রকাশ্য বার্তাগুলো পারস্পরিক বিশ্বাস ও আস্থা তৈরি করা আরও কঠিন করে তোলে, বিশেষ করে অতীতের চুক্তি ও প্রত্যাহারের ইতিহাসের কথা মাথায় রাখলে, যা আমরা আমাদের নিজেদের চোখেই দেখেছি। মাত্র কয়েক মাস আগেই। তাই একটা সফল ও কার্যকর কূটনীতি শুধু টেবিলে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রকাশ্য বার্তায় ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। তাহলে ঠিক কেন হরমুজ প্রণালী বর্তমান কূটনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে? আসলে আমরা সবাই এটা জানি, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। কারণ বৈশ্বিক তেল আর গ্যাস পরিবহনের একটি বিশাল ও উল্লেখযোগ্য অংশ এই সংকীর্ণ জলপথের মধ্য দিয়ে সম্পন্ন হয়ে থাকে। এই বাণিজ্যিক কার্যকলাপে যে কোনো অস্থিরতা, সামরিক সংঘাত বা যে কোনো ধরনের বিঘ্নতা সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি মূল্য, আন্তর্জাতিক বাণিজ্য এবং আর্থিক বাজারকে মারাত্মকভাবে প্রভাবিত করে থাকে। উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এবং আরও অনেক উন্নয়নশীল দেশের জন্য এই বাণিজ্য পথ খোলা ও নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ঠিক পাশে অবস্থিত। তেহরানকে ঘিরে যে কোনো উত্তেজনা দ্রুত বৈশ্বিক তেলের দাম, বাণিজ্য এবং বৃহত্তর বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। তুরস্ক এই পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ বাড়তে থাকা জ্বালানি মূল্য এবং আঞ্চলিক অস্থিরতা এগুলো সরাসরি তুর্কি অর্থনীতিতেও প্রভাব ফেলে। বাণিজ্য প্রবাহ এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা হিসাব নিকাশও এতে জড়িত। তাই হরমুজের এই বাণিজ্য শুধু আঞ্চলিক কোনো বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় পরবর্তী সম্ভাব্য পদক্ষেপগুলো কি? আমার মনে হয় বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি এখনো আলোচনার টেবিলে রয়েছে। সবচেয়ে ইতিবাচক ফলাফল হবে ধাপে ধাপে আস্থা গড়ে তোলার উদ্যোগ, যার মধ্যে থাকবে লিনাক্স রিলিফ সহ কিছু সুবিধা, বিনিময়ে আরও কঠোর পরিদর্শন ও সংবেদনশীল পারমাণবিক কার্যক্রমের সীমাবদ্ধতা। এ ধরনের পর্যায়ক্রমিক পদ্ধতি সময়ের সাথে সাথে আস্থা পুনর্গঠনে সহায়ক হতে পারে। অন্য একটা জোরালো সম্ভাবনা হলো একটি সাময়িক অথবা আংশিক সমঝোতা চুক্তি, যা কোনো দীর্ঘমেয়াদী সমাধানের চেয়ে বর্তমান সময়ে তাৎক্ষণিক উত্তেজনাগুলো এড়ানোর দিকেই অনেক বেশি গুরুত্ব প্রদান করবে।
বর্তমান পরিস্থিতিতে এটি উভয় পক্ষের জন্য রাজনৈতিকভাবে সহজ হতে পারে। তবে যদি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, আঞ্চলিক উত্তেজনা বা পারস্পরিক অবিশ্বাস অর্থবহ সমঝোতাকে বাধাগ্রস্ত করে, তাহলে দীর্ঘস্থায়ী অচলাবস্থার ঝুঁকিও রয়েছে। সেক্ষেত্রে বড় কোনো অগ্রগতি না হলেও আঞ্চলিক পদক্ষেপের মাধ্যমে পরোক্ষ কূটনীতি চলতেই পারে। এই আলোচনার চূড়ান্ত সাফল্য ও সার্থকতা কেবল কথার ফুলঝুরির ওপর নয়, বরং উভয় পক্ষের বাস্তবসম্মত ধাপে ধাপে সমঝোতার প্রতি আন্তরিক সদিচ্ছা ও মানসিকতার ওপর পুরোপুরিভাবে নির্ভর করছে। তাহলে আফানি, এই আলোচনার ফলাফল কিভাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনীতিকে প্রভাবিত করতে পারে? এই আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক পরিবেশকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে নতুন রূপ দিতে পারে। একটি সফল চুক্তি অঞ্চলের দীর্ঘদিনের উত্তেজনা ও অস্থিরতা কমাতে পারে, বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করতে পারে এবং পুরো অঞ্চলে আরও বিস্তৃত কূটনৈতিক সম্পৃক্ততার নতুন দিগন্তের উন্মোচন করতে পারে। এটি মধ্যপ্রাচ্যে সংঘাত ব্যবস্থাপনার ক্ষেত্রে সংলাপ ও মধ্যস্থতার ভূমিকাকেও আরও সুসংগত ও শক্তিশালী করে তুলতে পারে। আবার অন্যদিকে আলোচনা ভেঙে পড়লে পারস্পরিক অবিশ্বাস আরও গভীর হতে পারে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে এবং সামরিক উত্তেজনার ঝুঁকি বেড়ে যেতে পারে। এতে জড়িত রয়েছে একাধিক পক্ষ, একাধিক দেশ এই অঞ্চলে এবং বিশ্বজুড়েও। এ ধরনের পরিস্থিতি সম্ভবত পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ প্রবাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। তাই এই আলোচনা খুব ঘনভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি শুধু একটি পারমাণবিক ইস্যু নয়, বরং এটি একটি পরীক্ষা। দেখা হচ্ছে অত্যন্ত মেরুকৃত ভূ রাজনৈতিক পরিবেশেও কূটনীতি কার্যকরভাবে কাজ করতে পারে কিনা। মধ্যপ্রাচ্যের কূটনীতির ভবিষ্যৎ শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে পারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর: এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল এবং জটিল সংকটগুলোর একটিতে সংলাপ কি শেষ পর্যন্ত সংঘাতের উপর চূড়ান্তভাবে জয়লাভ করতে সক্ষম হবে?